হাইকোর্টকে কি করে বলতে পারে যে গেরুয়া কোর্ট? না, এইটা বলা মানে তো কোর্টের অবমাননা। আপনি বলেছেন 10 লক্ষ নাকি চাকরি পড়ে আছে। এই কালীঘাটের টালির চালার ফাঁকে ফাঁকে ছিল নাকি চাকরিগুলো? কালীঘাটের টালির চালার ফাঁকে ফাঁকে একটু গ্যাপ আছে তো, ওখানে চাকরিগুলো গোজা ছিল নাকি? যে পার্থবাবুরা, পরেশবাবুরা, কল্যাণময় বাবুরা, সুবীরেশ বাবুরা যারা অবৈধভাবে শূন্য খাতাতেও চাকরি দিয়ে দিল, তাদের সম্পত্তি ক্রোক করতে হবে। যেন দাগি আসামির লোক সব বসে আছে স্কুল সার্ভিস কমিশনে। যদিও এই যে ঘটনা ঘটেছে, এই যে স্ক্যামটা, এটা পৃথিবীর ইতিহাস হয়নি। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এসএসসি দুর্নীতি মামলায় প্রায় 25,000 জনের চাকরি বাতিল করেছে এবং এই রায়ের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই রায় তিনি মানেন না, এই রায় বেআইনি। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। আইনি তাহলে কোনটা? তাহলে যা যা হয়েছে এতদিন ধরে সব আইনি, এই রায়টি বেআইনি। তাহলে কোন রায়টি আইনি? আর পশ্চিমবঙ্গে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কোনটা কোনটা আইনি? মানে আপার প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই যতগুলো কর্মশিক্ষা টিচার থেকে শুরু করে যতগুলো গণ্ডগোল দেখা গেছে, এর মধ্যে কোনটা কোনটা আইনি? অত্যন্ত আইনি কাজ করে কি পার্থবাবু জেলে গেছে অর্পিতাকে সঙ্গে নিয়ে? অত্যন্ত কি আইনি কাজ ছিল ওটা? পরেশ অধিকারী জেলে গেছে, কি কি আইনি কাজ করেছিলেন তিনি? কুন্তল, শান্তনু থেকে শুরু করে গোপাল দলপতি, তারপরে অয়ন থেকে যা যা ব্যক্তিকে পাওয়া গেছে, এর মধ্যে তাপস মণ্ডল যে কালেকশন করতো, কোনটা কোনটা আইনি? তারপরে সুবীরেশ থেকে শুরু করে, কল্যাণময় থেকে শুরু করে, শান্তি প্রসাদ থেকে শুরু করে যত জন রয়েছে, সে জীবন কৃষ্ণ থেকে এমনকি কাকু পর্যন্ত যা কিছু খবর, কোনটা কোনটা আইনি? আগে মাননীয় এটা বলুন আর কি। তিনি এও বলছেন যে আদালত নাকি বিজেপির বিচারালয় হয়ে গিয়েছে। না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার। তাহলে আদালত মানে হচ্ছে হাইকোর্ট। ওখানে অভিজিৎ বাবুরা থাকেন, ওখানে এখন বসাক বাবুরা এসছেন, একটা ওনার প্রিয় দুধেল গাইদের একজন আছেন জাস্টিস, উনি চলবেন তো? হ্যাঁ হ্যাঁ, উনি একটু সমস্যা গেলেন না? আমার মতো টাইপের লোকজন না, খুব বাজে। জাস্টিস হোক, যাই হোক না হোক, তোরা আমার কথা চলবি না? তোদের ঈদগায় গেছি, রোজা রেখেছি, মাথায় কাপড় দিয়েছি। আরে তো ধর্ম তো এক। জাস্টিস হোক আর যাই হোক, হেডমাস্টার হোক, জাস্টিস হোক, অধ্যাপক হোক, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি হোক, আর ভারতরত্ন হোক। ভারতরত্ন তো কোনো একজন আছে, আর ওই নোবেল প্রাইজ পাওয়া যদি কোনো কেউ থাকে, সব এক, দুধের গেছে। তো তাহলে এরা সবাই গেরুয়া নাকি? অভিজিৎ গাঙ্গুলির গেরুয়া, এরা সবাই গেরুয়া। তাহলে হাইকোর্টটা গেরুয়া। তাহলে হাইকোর্টটা তো গেল, আচ্ছা সুপ্রিম কোর্টটা মাননীয় হলো। আচ্ছা মাননীয়, সুপ্রিম কোর্টে কেন গেরুয়া নেই আপনি জানান করতে গেলে? আপনি সুপ্রিম কোর্টকে সার্টিফিকেট দিচ্ছেন কেন? আপনি আগে উত্তর দিন। হাইকোর্টটা নাহলে দিল্লি সরকার কন্ট্রোল করে নিয়েছে, তো সুপ্রিম কোর্টটা দিল্লি সরকারের কন্ট্রোলে নেই তো? সুপ্রিম কোর্টটা একদম কংগ্রেসি মানসিকতা নাকি সব? নাকি আপনি সব মিলে সুপ্রিম কোর্ট চালাচ্ছেন? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কি একটু অন্যরকম মনে হচ্ছে না? আচ্ছা সুপ্রিম কোর্ট যদি অতই ভালো, তাহলে আপনার যেমন সিএ নিয়ে ঝামেলা হলো, সুপ্রিম কোর্টে চলে যেতে পারতেন তো। সুপ্রিম কোর্টে মামলা করলে ঝামেলা মিটে যেত। সিএ নিয়ে যে তো হই করছেন, একটাবারও তো মামলা করতে সুপ্রিম কোর্টে গেলেন না। দুধেল গাইদের নিয়ে, অন্যদের নিয়ে ছি করলেন। তো সুপ্রিম কোর্ট তো পবিত্র জায়গা। তাহলে রাম মন্দির তৈরি করার জন্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে ঠিক করেছে? হ্যাঁ আপনি বলুন, মাননীয়া কি কঠিন কোশ্চেন না? রাম মন্দিরের জন্য যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছিল নাকি হাইকোর্ট দিয়েছে? সুপ্রিম কোর্ট দিয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের রাম মন্দির রায়টা ঠিক আছে। তাহলে একমাত্র এখন হাইকোর্টটা হচ্ছে গেরুয়া, তা সুপ্রিম কোর্টটা একেবারে পরিষ্কার গেরুয়া না। গেরুয়া থেকে খারাপ
যে খারাপ কাজটা স্বামী বিবেকানন্দ করেছিল গায়ে পড়তো, এই খারাপ কাজ তো আজ থেকে শুরু হয়নি, সেই স্বামী বিবেকানন্দের যুগ থেকে শুরু হয়েছে। তখন গেরুয়া পরতেন। মাননীয় থাকলে নিশ্চয়ই স্বামী বিবেকানন্দ ঘাড়ে মাথা হতো না যে গেরুয়া পরে ঘুরে বেড়াবে। গেরুয়া পরে ঘুরে মানে কি আর কি পেয়েছে তো না, আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি। হাইকোর্টকে কি করে বলতে পারে যে গেরুয়া কোর্ট? কেন্দ্রের অনুপ্রাণিত হাইকোর্ট না, এইটা বলা মানে তো কোর্টের অবমাননা। আমি একটা জিনিস, এইটা বলার জন্য কেউ মামলা করেছে কি? এখন অবধি না, করেনি। এছাড়া হাইকোর্ট জয়মাল্য বাগচি মাননীয় বিচারক, উনি একটা নির্দেশ দিয়েছিলেন যে যারা যারা সরকারি আধিকারিক তাদের বিরুদ্ধে যাতে করে পদক্ষেপ নিতে পারে, তাদের বিরুদ্ধে বিচার কার্য চালাতে পারে এবং সিবিআই যেন তাদের ফ্রি হ্যান্ড পায়, অধিকার পায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবার। সেটার জন্য 2 বছর আগে থেকে বলছে, আজকে না। ইদানিং দাবি করেছে না না এখন তো ভোট চলছে, ভোটের সাথে কী সম্পর্ক আছে? তো খেপে গেছিলো। গতকালকে টাইম ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু বলার, গতকালকে সন্তোষজনক কথা বলেনি। তাই মুখ্য সচিব 10 দিন অবস্থান না জানালে, মুখ্য সচিব চিফ সেক্রেটারি, মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী যিনি চিফ সেক্রেটারি, অবমাননা রুল আনবেন হাইকোর্ট, অবমাননা রুল আনবেন হাইকোর্ট। আচ্ছা মাননীয় একটা কথা বলি, যে হাইকোর্টে যেতে হলো কেন? আচ্ছা এই যে বারে বারে প্রমাণিত হলো, আপনার তো মনে হয় গোপনে গোপনে অভিজিৎ বাবুর জন্য একটা পূজা অর্চা দেওয়া উচিত, যে একটা মানুষ বাংলায় পাওয়া গেল যে এত দুর্নীতি ঠিক ধরে ফেললো। কি সুন্দর না? বেচারি অন্য পার্টিতে গিয়েও তো প্রশংসা থেকে মুক্ত হচ্ছে না, প্রশংসায় ভরে যাচ্ছে এখনো। আচ্ছা মাননীয়া একটা কথা বলি, এই যে এতগুলো ঘটনা করলো, এই যে ধরুন আপনি যদি 5,000 হোক আর 10,000 হোক, আপনি বলবেন সবাই জড়িয়ে গেল কেন? মানে যারা সাদা খাতা জমা দিয়েছে, যারা র্যাঙ্ক জাম করেছে, বেআইনিভাবে যারা কাটমানির দ্বারা যোগদান করেছে, এছাড়া যারা ভালো আছে, ভালোগুলোকে কখনো তো ডাকতো না হাইকোর্ট। মানে এই যে প্যানেলটা গণহারে কিন্তু বাতিল করতো না। হাইকোর্ট চেয়েছিল যে কারা কারা এই ত্রুটি যুক্ত আর কারা কারা ত্রুটি মুক্ত, এই মূল্যায়নটা এসএসসি করুক, করে রিপোর্টটা দিক জমা, যে এসএসসি বলুক যে এখানে এখানে ত্রুটি আছে, কিছু ত্রুটি পাওয়া গেছে, আর বাকি যারা ত্রুটি যুক্ত আর যারা ত্রুটি মুক্ত তার জন্য ওএমআরসি সহ যা কিছু পেপারসপত্র কাগজপত্র কোর্টে জমা দেওয়ার কথা ছিল, বারে করছে, দেয়নি। তাই বাধ্য হয়েছে সব টোটাল প্যানেলটা বাতিল করতে। তো প্যানেলটা বাতিল করতে হাইকোর্ট মূলত বাধ্য হয়েছে। এখন বাতিল করার পর ক্ষতিটা কার হলো? ক্ষতি হলো ওই সকল শিক্ষকদের, যে শিক্ষকরা ন্যায্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছে, স্বচ্ছতার ভিত্তিতে পেয়েছে। তাহলে ওদের এই মনোকষ্ট, ওদের যে অসম্মান, ওদের মধ্যে যে একটা উত্তেজনা তৈরি করা, ওদের যে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া, পরোক্ষভাবে এর জন্য কি আপনি দায়ী নেবেন না? মানে আপনার শিক্ষা দপ্তর, আমি খুব ঠান্ডা মধ্যে ভেবে দেখুন। এখন বলছে সুপ্রিম কোর্টে যাবো, তা সুপ্রিম কোর্টের প্রতি আপনার অগাধ আস্থা, তা সুপ্রিম কোর্টে এরপরে অন্যান্য বিষয় তো রায় দেবে, সব আস্থা আপনার থাকবে তো? তারপরে আপনি কি চাইছেন যে স্টে অর্ডারটা যা করে হয়ে গেলে, যদি স্টে অর্ডারটা হয়ে যায় আর কি, তাহলে এই ভোটটা চলে যাবে। ভোটের আগে তো আমার ভয় লাগছে। আমার ওই যে 10-11 হাজার জন আছেন না 2016 সালের, ওর মধ্যে অনেকে আছে বেচারি, তাদের ভাগ্য খারাপ, তারা 2010 সালে 11 সালে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দিয়ে অন্য স্কুলে চাকরি করতেন, তার ট্রান্সফার নেবার জন্য 2016 সালে আবার পরীক্ষা দিয়েছে, ট্রান্সফার নেবার জন্য, তার ট্রান্সফার পেয়ে গেছে, এই শহরের দিকে আসতে গেছে, তারাও ওই 25 লাখের হাজারের মধ্যে পড়ে গেছে। তারা কিন্তু অন্য স্কুলের টিচার, তারা সার্ভিস কমিশনের ফ্রেশ ক্যান্ডিডেট একদম, তারা আগে অন্য স্কুলে ছিল, শুধু ট্রান্সফার নেওয়ার জন্য। তখন তো এরকম মিউচুয়াল ট্রান্সফার ছিল না, তখন ট্রান্সফার নিতে গেলে গোড়াতে পরীক্ষা বসতে হতো, যেটা আমাকে করতে হয়েছে, গোড়াতে পরীক্ষা বসতে হয়েছে সব, তখন এই সুযোগগুলো পাওয়া যায়নি। তো ঘটনা হচ্ছে, তাহলে এখন প্রশ্ন হলো ম্যাডাম, এই 10-11 তরুণী, আমি খুব ভয় পাচ্ছি ম্যাডাম। আচ্ছা ওরা তো এইটা 5-6-7 বছরের চাকরি, এই চাকরিতে অনেকের বাচ্চা টাচ্চা হয়ে গেছে, বিয়ে শাদী করেছিল, বাচ্চা হয়ে গেছে, অনেকজনকে আই লাভ ইউ দিয়েছিল, প্রেম হয়ে গেছে, অনেকের স্বামী হয়েছে, অনেকের স্ত্রী হয়েছে, অনেকে ঘটি বাটি বেঁচেছিল, তো বেঁচে ওই কাটমানি টাকাটা দিয়েছিল, জানো তো পশ্চিমবঙ্গে টাকা দিয়ে চাকরি হয়, ওরা জেনে গিয়েছিল। এরা সবাই যে এরকম চুরি করে করতে চেয়েছিল মাননীয়, নয়, কেউ কেউ বাধ্য হয়েছিল, কেউ কেউ স্রোতে গা ভাসিয়েছিল, কেউ কেউ প্রাণিত হয়েছিল। চুরির
আবেগে প্রাণিত, সবাই নিচ্ছি, আমিও নিচ্ছি, চারিদিকে সদরঞ্জন ঘুরছি, আমিও সদরঞ্জনের সঙ্গে ঘুরছি। এরকম ওই অসৎসর্গে সঙ্গে সর্বনাশ বলে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। চারিদিকে অসৎসঙ্গ, কী করবো, তাই দিয়েছিলাম রণভঙ্গ। কোন রণভঙ্গ? নৈতিকতা রণভঙ্গ। তো তারা তো তাহলে এবার বলেছে সব নাকি ওই 8 বছরের টাকা সুদ সহ ফেরত দিতে হবে। 4 সপ্তাহ না 6 সপ্তাহ ডিএমকে দায়িত্ব দেওয়া আছে। আচ্ছা ওই টাকা তো ফেরত দিতে পারবেন না ম্যাডাম। আচ্ছা ভোটের আগে যদি স্টে অর্ডার না দেয়, হাইরে তাহলে তো ওরা সবাই চাকরি ফেরে চলে যাবে। তাহলে তো ভোটের আগে ওরা তো ভাঙচুর করবে। ওরা তরুণ কিন্তু এখনও কিন্তু পুরো হয়ে যায়নি সবাই, অনেকে রক্ত ফুটছে, বাবা মারা অনেকে সুইসাইড করে ফেলবে, অনেকে টেনশনে মারা যাবে, বাবা মারা অনেক কষ্ট করে ঘটি বাটি পেয়েছে। তো আরে নিম্ন মধ্যবিত্ত গরিব ঘরে কত টাকা আছে রে ভাই? 15, 20, 25 লাখ পর্যন্ত উঠেছে রেট, 25 লাখ পর্যন্ত দিয়ে তো পেয়ে চাকরিটা। আর তোমাদেরও বলি ভাই, সাদা খাতা জমা দিতে তো, হ্যাঁ ঠিক তো। আমি একটা রেকর্ডিং শুনছিলাম, সে বলছে এই তুই পরীক্ষা দিতে যাবে, মানে বলছে সদরঞ্জন বলছে, মানে একজন চাকরি প্রার্থীকে বলছে, মানে পরীক্ষা দিতে যাবার আগে, বা তুই পরীক্ষাটা দিতে যাবে, শুধু নামটা লিখবে, অ্যাড্রেসটা লিখবে, ডিটেলসটা লিখবে, আর অ্যাডমিট কার্ড নাম্বারটা দেবে, কিন্তু একটা লাইন লিখবে না, কিন্তু ওটা আমাদের লোক ঠিক করা আছে, ফিট করা আছে, সেসব লিখে দেবে টোটাল। এমন ঘটনা আছে। সাদা খাতায় জমা দিতে বলতে বলা হয়েছিল যে ফেল হয়ে যাবে তো, ওরা পরীক্ষা পড়াশোনা করে না, সাদা খাতা দিলে পরে কেউ ঠিকঠাক করে দেবে, যখন দরকার করবে ফিল আউট ঠিকঠাক করে প্রেস করে দেবে। আর র্যাঙ্ক জাম্প তো আছে, সে এবার জাম্প মানে কি, এরা খুব ভালো হাই জাম্প লং জাম্প দিতে পারে আর কি। তো আমি খালি বলছি ওই তরুণ তরুণীর দল সদরঞ্জনদের প্রতিভা ধরবে যারা লোকাল টাকাটা তুলেছে, নন্টু ঝন্টু ফন্টু, ছোট কাটা, জিপ কাটা, দাঁত কাটা, 4 বার কেটে দিয়েছে কাঠ, ওই টাকাটা তারা তো তুলে কুন্ত শান্তনুকে দিত। প্রথমে নিত ওই আমাদের তাপস মণ্ডল, বিএড কলেজের যিনি দায়িত্বে ছিলেন, সে নিয়ে জড়ো করতো, জড়ো করে শান্তনু কুন্তলকে দিত, শান্তনু কুন্তল নিয়ে টাকাটা নিয়ে যায়, কিন্তু শান্তনু কুন্তল আবার ঠিকঠাক দিচ্ছে কিনা দেখতে পেত, সেই জন্য আবার গোপাল দলপতিকে ঠিক করা হয়েছিল। ও হচ্ছে স্পাই, দেখবে। আবার গোপাল দলপতি একলা একলা হাঁটবে, সেটা বান্ধবী লাগলো না, তার একটা হৈমন্তী বান্ধবী ছিল, সেই হৈমন্তীর বাড়ি হচ্ছে হাওড়ায়। হাওড়ায় তার ঘর থেকে আবার ওয়েমা সিট পাওয়া গেছে, মানে হৈমন্তীর ঘরে ওয়েমা সিট, মানে ওয়েমা সিট তাদের হাত পাওয়া গেছে, কিন্তু এখানে করছে ওখানে করছে। ওয়েমা সিট কিন্তু স্কুল সার্ভিস কমিশনে রাখা যায়। অভিজিৎবাবু খুব স্পষ্ট দিয়ে বলেছিলেন যে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির আঁকড়া, সমস্ত তথ্য লোপাট হবে, তাই সেন্ট্রাল বাহিনী দিয়ে ওই পুরো স্কুল সার্ভিস কমিশনকে ঘিরে দেওয়া দরকার। ঘিরে ধরেছিল, যেন দাগি আসামির লোক সব বসে আছে স্কুল সার্ভিস কমিশনে, দুনিয়া চলে যায় না। কিন্তু যদিও এই যে ঘটনা ঘটেছে, এই যে স্ক্যামটা, এটা পৃথিবীর ইতিহাস হয়নি, ভারতের ইতিহাসে তো হয়নি। হরিয়ানার মুখ্যমন্ত্রী জেলে ছিল ওম প্রকাশ চৌতলা, এত ভয়ঙ্কর দুর্নীতি ছিল না। আমাদের মুখ্যমন্ত্রী না কি ভালো জান, ওম প্রকাশ চৌতলা হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রাইমারিতে চুরি করার অভিযোগে জেলে গেল। আমাদের সততার মূর্তি আরেকজন ছিল কিন্তু অরবিন্দ কেজরিওয়াল, সে বেচারিও জেলে। তবে হেমন্ত সোরেন জেলে, সব মুখ্যমন্ত্রীরা, সব ছোটোখাটো লোক না মুখ্যমন্ত্রী। মাননীয় কিন্তু বিরাট ব্যাপার জানেন তো, তার কেউ তাকে ছুতে পারবে না। হ্যাঁ, কালীঘাটে কাকু বলেছে তোমার মাননীয় নিচে গে আর কি, ওই ভাইপো না কি বলে, ছোঁয়া যাবে না, আমার সাহেবকে ছোঁয়া যাবে না, গলা কণ্ঠস্বর মিলেই যাচ্ছে, কাহের কণ্ঠস্বরের সাথে কাহের কণ্ঠস্বর মিলবেই, আর 2, 4, 3 পর হয়তো দেখা যেতে পারি, জানি না, এখনো তো হয়নি, এখনো তো ছোঁয়া যায়নি। আর প্রশ্ন হচ্ছে ওই সদরঞ্জনকে প্রথমে ধরবে, ধরে বেধড়ক মারবে, ঘরদোর জ্বালাবে, পুড়িয়ে দেবে। তো রাজ্য পুলিশ আছে না, আচ্ছা কেন্দ্র বাহিনী তো এখন ভোটটা দেখছে, তা রাজ্য পুলিশ আর কেন্দ্র বাহিনীকে সাহায্য করতে পারলো না। সমস্ত কেন্দ্র বাহিনীকে ডিপ্লয় করতে হবে, কোথায় ডিপ্লয় করতে হবে? বিভিন্ন ধরনের ওই যারা যারা টাকা মেন তুলেছে, গ্রাম অঞ্চলে অলিতে গলিতে যারা টাকা তুলেছে তাদের বাড়িগুলোতে। বসদেরকে মারা যাবে না, যারা বিখ্যাত লোক তাদেরকে মারা খুব কঠিন। আপনি পার্থক্যকে মারতে পারবেন? পার্থক্য এখন ভালো করে তো খাওয়া দাওয়া করছে। তো আমি খুব আতঙ্কিত সদরঞ্জনদের জন্য, গোটা রাজ্যে না গৃহযুদ্ধ বেঁধে যায়। আমার খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে রাজ্য এগোচ্ছে। উনি যদি স্টে অর্ডারটা পেয়ে, আপাতত ওনার লক্ষ্য কী আছে? কল্যাণের সাথে কথা বলে, এই কল্যাণ আয়, তুই তো খুব অভিজিৎ বাবুর বউয়ের ব্যাপারে বলেছিস, তুই ভালো বলিস বটে, আরে খেয়ে দিই। অভিজিতের বউ পালিয়ে গেছে, মানুষের মধ্যে পড়ে নাকি? কাজে লোক টেকে না, আত্মীয় স্বজন যায় না, বুদ্ধিশুদ্ধি নেই, ইংরাজি বলতে পারে না। আরে মহুয়ার কাছে আয়, একটু ইংরাজি কাঁচাকে শেখ, ওয়াইন সহযোগী ইংরাজি, আরে আলাদা করতে হবে। সাংবাদিককে 2 পয়সা বলতে পারে না, কিচ্ছু করতে পারে লোকটা। সেই লোকের রায় জাস্টিস শুনবো কেন আমি? সেই লোকের ভার্ডিটা শুনবো কেন যে ইংরাজি বলতে পারে না, যার বউ পালিয়ে? তো কল্যাণ তুই ভালো বলেছিস, আমাদের কল্যাণময় ভালো আছে, সে তো মধ্যশিক্ষা পর্ষদ থাকে, সে কল্যাণ ছড়ায়,
ওখানে সমস্ত ওই মাসিটা কল্যাণ চলে। তুই যে কল্যাণ আছিস, তুই স্টে অর্ডারটা করি না, স্টে অর্ডারটা যদি করাতে না পারিস সুপ্রিম কোর্টে গিয়ে, তাহলে কিন্তু খারাপই আছে রে। এই ভোটের আগে ঝামেলা হয়ে যাবে। যে কোনো প্রকারে ধর, কাকে ধরতে হবে আমি সব বলে টলে দিচ্ছি। সুপ্রিম কোর্টে আমার সব কাছের লোক আছে। সুপ্রিম কোর্টটা গেরুয়া নেই, শুধু হাইকোর্টটা গেরু। মানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের বা রাষ্ট্রপতিকে বাদ দিলাম, এই কেন্দ্র সরকারের আগে তাদের নিয়ন্ত্রণটা হাইকোর্টের বেশি, সুপ্রিম কোর্টে নেই। সুপ্রিম কোর্টে মাননীয় বিশাল নিয়ন্ত্রণ আছে, নিয়ন্ত্রণটা ঠিক আছে, ওই সুপ্রিম কোর্টটা ঠিক কেন ম্যানেজ হয়ে যাবে। আমার বক্তব্যটা অন্য জায়গায়। মাননীয়াকে বলি, আপনি বলেছেন 10 লক্ষ নাকি চাকরি পড়ে আছে, দিয়ে দেবেন। এই আপনি ক টাকা পান ভাই? আপনি যে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনার চাকরি এমনি হয়ে যাবে তো, বসে আছেন, চাকরি হয়ে যাওয়া উচিত। মানে পরীক্ষা টরীক্ষা কিছু লাগবে না, কিন্তু কী পরীক্ষা দেবে? 10 লক্ষর জন্য চাকরি নেই। 10 লক্ষ দিয়ে দিয়েছে, যে পরে নিয়ে নাও। যেমন ধরো কিছু কিছু সময় আগে সে রাজা মহারাজা যখন যেত না, তখন ওই স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা ছড়াতে ছড়াতে যেত, আর লোক ঝাঁপিয়ে পড়ে ওই রথে রথে করে যেত, সব কাড়ি করে নিত সব। এখনও সব বিভিন্ন পুজো আর্চার সময় হয়, ছড়িয়ে দেয়। ওই যে বিভিন্ন বার আছে না, বারে যখন ওই নাচে, সুন্দর নাচে, তখন ওই টাকা ছড়িয়ে দেয়, মদ খেতে খেতে টাকা ছড়িয়ে দেয়, আর ঘুজিয়ে গাছিয়ে দৌড়ু দাঁড়ো সব টাকাটা লুটে নেয়। এরকম চাকরি ছড়িয়ে দেবো, 10 লক্ষ চাকরি ছড়িয়ে দিলাম। বঙ্গবাসী তরুণ তরুণী তোমরা ধাক্কা দিয়ে করে লুটে নাও। পায়রা লুটে নেওয়া আছে, তোমরা গ্রামাঞ্চলে পায়রাগুলো লুটে, অনেকগুলো পায়রা যে যার মতো তুলে নিল, লুটে কে পায়রা লুটে নেওয়া বলে। এটা যে পশ্চিমবঙ্গের চাকরি লুটে নেওয়া। 10 লক্ষ চাকরি আপনার আছে, এটা এতদিন ধরে দেননি কেন? কোথায় রেখেছিলেন? ওটা কালীঘাটের কোন জায়গাটা ছিল? চাকরি তো রাখার জায়গা চাই, ওটা কোনো গর্তের মধ্যে রেখে দিয়েছিলেন নাকি? এই কালীঘাটে টালির চালার ফাঁকে ফাঁকে ছিল নাকি চাকরিগুলো? কালীঘাটে টালির চালার ফাঁকে ফাঁকে একটু গ্যাপ আছে তো, ওখানে চাকরিগুলো গোজা ছিল নাকি এতদিন ধরে? এখন কি বলতে পারছে নাকি? গাছ থেকে যেমন আম পাড়ে, এখন তো বৈশাখ মাস, সব কাছাকাছি আম পাড়ছে। বৈশাখে ঝোড়ো বাবা, আহ কি আরাম, গাছ থেকে টুপটাপ পড়ে দিদির চাকরির বাম। চাকরি তো বাম একটা না, পাতা পাতা যন্ত্রণা ভালো হয়ে যাবে। আমি অবাক হয়ে যাচ্ছি, এখন চাকরি দেবেন? আপনার বার্তাবর্ষ একসময় বলেছিল, যদি কোর্টের জটিলতা না থাকে 1 সপ্তাহের মধ্যে চাকরি দেবো। আমি বার্তাবাবুকে বলি, আপনি আমার কাছে আসবেন, কোর্টে আইনেতে কোনো কেস কাচারি কিচ্ছু হয়নি, বৈধ পরীক্ষা হয়েছে, বৈধভাবে ওয়েটিং লিস্টে তারা সব আছে, তাদের প্যানেল হয়ে গেছে, তার চাকরি হয়নি, তারা কোর্টে যায়নি। এই যারা মাতঙ্গিরাজের মন্ত্রী দেশে আপার প্রাইমারি বসে আছে, ওরা কোর্টে গেছে অনেক পরে গেছে, 1 বছর পরে গেছে, 1 বছর ধরে হাতে পায়ে ধরেছে, যে আমাদের কোর্স কাছারি কিচ্ছু নেই, আমরা পরীক্ষা দিয়েছি, প্যানেল হয়ে যাবে, চাকরিটা দিন দেবে না। চাকরি গেল তো বাবা, ওই টাকায় লক্ষ্মী ভাণ্ডার। চাকরিতে কটা লোক ভোট দেবে বলুন তো? ধরুন আপনি চাকরি পেয়েছেন, আপনার বাড়িতে 3টে লোক, কটা লোকের চাকরি হবে? 20,000 30,000 লোকের চাকরি, 30,000 গুণি তো একটা বাড়িতে 3 বা 4 জন, 1 লাখ ধরুন সব মিলে। তো 1 লাখ লোকের ভোটটা নিয়ে কী করবো? ওই টাকা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারকে দিলাম, কত টাকা হয় বলুন তো? লক্ষ্মীর ভাণ্ডার কয়েক কোটি, তা 1 লাখ বড় না কোটি বড়? এও তো দিন। 1 লাখ লোকের ভোটটা বড় না কোটি লোকের ভোটটা বড়? কোনটা? কোটি লোকের। তো আমি কোটি কোটি লোকের নেবো, সব দিয়ে দেবো, কোটিপতি ঘরে বউদের দিয়ে দেবো, গৃহবধূরা ছায় না, জানেন তো? সেই বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকদের সব বউ, তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার চাইছে না। তার স্বামীদের ইনকাম মাসে 1.5 লাখ টাকা, তবুও সে নেবে, নিতে ভালো লাগে না? লিপস্টিক লাগাবে, আর ভিক্ষা জিনিস নিতে খুব ভালো লাগে। বাংলাভাষীরা ভিক্ষা নেবে না? 1 লাখটা, এখন তো 50, 500টা, 1000 হয়েছে, তাতেও নেই তাদের বেজার, তারা ওটাও নেবে। ফলে মাননীয়া, বাংলাটাকে বাঁচান। আজকে ভোটে 26,000 কর্মী কম পড়ে গেল, কি হবে জানি না, ওরা কোত্থেকে তুলবে। কিন্তু স্কুলটা তো ক্ষতিগ্রস্ত হলো, যে শিক্ষকরা অবৈধ বৈধ যাই হোক পড়াচ্ছিল তো, আপনি মৌলিক জায়গা শুনতো। আর যে সৎ শিক্ষক হলো তাদের কি অসম্মান হলো না? আর ছাত্রদের কাছে দাঁড়ালো শিক্ষক মানেই চোর। কি একটা স্কুলে দিচ্ছে, সেখানে 36 জন শিক্ষক নাকি এই অবৈধ শিক্ষক হিসাবে ধরা পড়ে। 36 জন, আপনি কল্পনা করতে পারছেন? একটা স্কুলে বলছি 36 জন। আমি বিস্মিত। আমি এখনো বলি, সময় আছে, শুধরে যান। ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিন, যে ভুল হয়েছে, এবার আমরা শুধরে নেব। আপনারা ওদের পাশে দাঁড়ান, বরঞ্চ যাদের কথা বলছেন তারা যাতে চাকরিটা আবার রিটার্ন পায়, তারা যেন, যারা বৈধ, যারা অবৈধ তারা কি করে টাকাটা দেবে? আমি তো বলি, যারা টাকাটা নিয়েছিল, আমি আবার কতদিন টিভিতে প্রথম দিন বলেছিলাম, আমি যারা টাকাটা নিয়েছে, ধরুন যারা টাকা দিয়েছে অপরাধী, কিন্তু টাকাটা তো কখনো দিত না যদি টাকাটা নিয়ে চাকরি না দিত। যে পার্থবাবুরা, পরেশবাবুরা, কল্যাণময় বাবুরা, সুবীরেশ বাবুরা, আর তার মাথারা যারা অবৈধভাবে শূন্য খাতাতেও চাকরি দিয়ে দিল, তাদের সম্পত্তি ক্রোক হবে না কেন?
তাদের সম্পত্তি, তারা শুধু জেলে গেলে ফাঁসিতে গেলে হবে না, তাদের জেল ফাঁসি আগে হবে, কিন্তু জেল ফাঁসির পরেও তাদের সম্পত্তি ক্রোক করতে হবে। সম্পত্তি ক্রোক করে ওই সম্পত্তিতে বিক্রি করে ওই টাকা ফেরত দেওয়া উচিত এই শিক্ষকদের, যারা গাছতলায় বসে আছে, যাদের প্রাপ্য চাকরি তারা 8 বছর পায়নি, তাদেরকে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।